আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যার সাথে বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষের রিজিক কানেক্টেড। তো আমার মনে হয় আজকের এই ভিডিওটা আপনাদের সবাই যদি ইচ্ছে হয় শেয়ার করবেন, কারণ এখানে বেশ কিছু তথ্য কানেক্টেড। না খেয়ে থাকেন তো বর্ডারে কোনো ব্যবসা করেন না, ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাঁটাতারের বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। ভারত যদি এখানে উত্তেজনা ছড়াতে চায় তাহলে দক্ষিণ এশিয়াতে নতুন কোন রাষ্ট্রের উদ্ভব আমরা অবাক হবো। পশ্চিমবঙ্গ সরকার বলতেছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে, তো শেখ হাসিনা কি বাংলাদেশি না, নাকি শেখ হাসিনা ইন্ডিয়া? বাংলাদেশি হলে সে অনুপ্রবেশকারী না, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশকে ফেরত দেওয়া হোক। হাসিনা কে ছিল? হাসিনা ছিল ভারতীয় আধিপত্যবাদের দাসী। সে ভারতের গোলামি করতে বলেই সে বাংলাদেশের মানুষদেরকে, বাংলাদেশের জনতাদেরকে সে মানুষ মনে করতো না। সরকার যত নতজানু হবে সীমান্ত হত্যা তত বাড়বে। আমরা যত বলিষ্ঠ থাকবো ততই এই সীমান্ত হত্যা তাদেরকে একটা করলে তাদের 10টা মারা যেতে পারে, এই ভীতি তাদের মধ্যে যখন হবে তখন এই সীমান্তে কোনো হত্যা হবে না। আমরা অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, এর মানে এই নয় আমার ভাইয়ের বুকে গুলি করবে আর আমরা বসে থাকবো। আমি কয়ে যাইতেছি, লিখে রাখেন। বিএনপি সরকার পর্বত প্রমাণ ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে বিদায় হবে। কয়ে গেলাম আজকে, লিখে রাখেন। মানুষ রাষ্ট্র চালানোর ভুল ব্যর্থতা মেনে নেয়, মাফ করে দেয়। যেটা মাফ করে না সেটা হইতেছে গাদ্দারি, চালাকি। বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, জনগণকে বেকুব ভাবছে, জনগণের সাথে চালাকি করছে, আর ক্ষমতাকে চিরস্থায়ী বলে মনে করছে। আপনি ভারত বিরোধী হন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলুন, পুরো বাংলাদেশের মানুষ আপনার হয়ে যাবে। শুধু আপনার হবে না, আপনার জন্য পুরো বাংলাদেশের মানুষ জীবন দিতে প্রস্তুত থাকবে। শুধু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আপনি মুখ খুলুন। আমরা বলছি হ্যাঁ, পদ্মা ব্রিজ প্রয়োজন, ওটা আমাদের দেশের অংশ। ওই এলাকার মানুষও ঠিক এরকমই হাহাকার করছে, কিন্তু তিস্তার বিনিময়ে পদ্মা নয়। তিস্তার জায়গায় তিস্তার অংশ অবশ্যই দিতে হবে। তিস্তা বাঁচলে 2.5 কোটি মানুষের জীবন বাঁচবে। তিস্তা বাঁচলে এখানে সমস্ত জীব বৈচিত্র্য বাঁচবে, মাটি বাঁচবে, মা বাঁচবে, সবাই বাঁচবে। বাংলাদেশের উচিত হলো ভারত, আবার বলছি, 2 বছরের ভিতরে ভারত ভয়ঙ্কর ডিস্টার্ব করবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। বন্যা হতে পারে ভয়াবহ বাংলাদেশে সাইবার অ্যাটাক হতে পারে বিভিন্ন ক্ষেত্রে। বিদ্যুৎ পারমাণবিক অস্ত্র কেন্দ্র, রূপপুর পারমাণবিক কেন্দ্র। আমি মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়কে অনুরোধ করতেছি, অনতি বিলম্বে ভারতীয় কন্ট্রোল থেকে এটাকে মুক্ত করুন। ভয়ঙ্কর বিপদে পড়তে পারে বাংলাদেশ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দর্শক, যারা আজকের এই তথ্যবহুল ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। মূলত আজকের এই ভিডিওটি বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে। দর্শক, তার আগে বলি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। অন্ধকার ঘরে জ্বলছে শুধু একটি টেবিল ল্যাম্প, সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কূটনৈতিক নথিপত্র। 5ই অগস্টের সেই ঝোড়ো বিকেলের পর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু দিল্লির সাউথ ব্লকের অলিন্দে আজও একটি নাম ঘুরে ফিরে প্রতিধ্বনিত হচ্ছে, শেখ হাসিনা। সম্প্রতি দিল্লির এক রুদ্ধদ্বার কক্ষে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের একদল সাংবাদিক। ঘণ্টার পর ঘণ্টা চলা সেই বৈঠকে কি সত্যিই হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে? ভারত কি তবে তার দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুকে ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাঠগড়ার তুলে দিচ্ছে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে অন্য কোনো মাস্টার প্ল্যান? আজ আমরা উন্মোচন করব দিল্লির সেই কূটনৈতিক গোলকধাঁধার আসল রহস্য। নয়াদিল্লির ক্ষমতার কেন্দ্রে যখন এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তখনই ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘটে গেছে এক বিশাল পরিবর্তন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে দীর্ঘ প্রতীক্ষার পর বইতে শুরু করেছে গেরুয়া হাওয়া। আর এই ডাবল ইঞ্জিন সরকারের উত্থান কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রেও এটি একটি অত্যন্ত সংবেদনশীল মোড়। কারণ পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান এবং বাংলাদেশের সঙ্গে এর দীর্ঘতম সীমান্ত ও ঐতিহাসিক নারীর টান এই সম্পর্কের মেরুদণ্ড। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যখন সাংবাদিকদের সামনে বসলেন, তখন বাতাসের গাম্ভীর্যই বলে দিচ্ছিল প্রশ্ন অনেক, কিন্তু উত্তর কি পাওয়া যাবে? বৈঠকে বাণিজ্য, সীমান্ত সুরক্ষা, ভিসা জটিলতা এবং বহুল আলোচিত জল চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, কিন্তু সবার মনের ভেতরে যে প্রশ্নটি আগ্নেয়গিরির মতো ফুটছিল তা হলো শেখ হাসিনার প্রত্যর্পণ। ভারত কি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? বাণিজ্যের প্রশ্নে বিদেশ সচিবের সুর ছিল অত্যন্ত অবিচল। তিনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশে ক্ষমতার পালাবদল হলেও বাণিজ্যের রথ থামবে না, বিজনেস অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ যেমন চলছিল তেমনই চলবে। কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারত যে রহস্যময় ধোঁয়াশা বজায় রেখেছে তা এক গভীর চিন্তার বিষয়। যদিও বলা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে, কিন্তু ঠিক কবে থেকে সাধারণ বাংলাদেশি নাগরিকরা আগের মতো অবারিত ভিসা পাবেন তার কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ বিক্রম মিস্ত্রির ঠোঁটে আসেনি। 40টি ভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কথা বললেও প্রতিটি বাক্যে যেন মিশেছিল এক সতর্ক কূটনীতি। সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তিস্তা ও গঙ্গা জলচুক্তির পুনর্নবীকরণ নিয়ে। ঢাকার প্রত্যাশা ছিল যেহেতু পশ্চিমবঙ্গে এখন বিজেপির সরকার, তাই কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত মিটে জলবন্টনের পথ প্রশস্ত হবে। কিন্তু ভারতের এই শীর্ষ আমলা এখানেও অত্যন্ত কৌশলী। তিনি সোজা জানিয়ে
দিয়েছেন নবগঠিত সরকারের নীতি নির্ধারণের আগে কোনো মন্তব্য করা সম্ভব নয়। এটি কেবল একটি প্রশাসনিক সতর্কতা নয়, বরং এর গভীরে লুকিয়ে আছে কোনো এক অজানা অপেক্ষার প্রহর। আঞ্চলিক রাজনীতির আরেকটি বড় কাঁটা এখন সার্ক। বিএনপি সরকার জিয়াউর রহমানের স্বপ্নের এই জোটকে পুনরুজ্জীবিত করতে মরিয়া, কিন্তু দিল্লির অবস্থান সেখানে হিমশীতল। পাকিস্তানের নাম না নিলেও ভারতের বিদেশ সচিব বুঝিয়ে দিয়েছেন যে দেশ ক্রমাগত সন্ত্রাসবাদে ইন্ধন দেয় তাদের নিয়ে একই টেবিলে বসা ভারতের পক্ষে সম্ভব নয়। দিল্লির নজর এখন বিমস্টেকের দিকে, যেখানে বাংলাদেশের নেতৃত্বকে ভারত পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত। অর্থাৎ সার্কের প্রশ্নে ঢাকা ও দিল্লির মধ্যে একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র। আলোচনার এই পর্যায়ে পরিবেশ তখন থমথমে। সাংবাদিকরা যখন বারবার শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গটি তুলছিলেন, তখন বিদেশ সচিবের নীরবতা যেন বজ্রপাতের চেয়েও বেশি শব্দ করছিল। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। আওয়ামী লীগের দাপুটে নেতারা এখন দেশান্তরী। ভারতের আশ্রয়ে থাকা একজন সাবেক প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে ভারত কি কোনো চরম সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে? তথ্য বলছে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত বর্তমানে একটি ত্রিভুজ সংকটে দাঁড়িয়ে আছে। একদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়, অন্যদিকে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক এবং রাজনৈতিক নৈতিকতা। বিক্রম মিস্ত্রি এই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেননি, বরং বিষয়টিকে সযত্নে এড়িয়ে গেছেন। কূটনৈতিক ভাষায় যাকে বলা হয় আন্ডার কনসিডারেশন বা বিবেচনাধীন। কিন্তু কেন এই লুকোচুরি? ভারতের গোয়েন্দা সংস্থা এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো ভালো করেই জানে শেখ হাসিনার আমলে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদ দমনে ভারতের যে অভাবনীয় নিরাপত্তা সুবিধা পেয়েছে তা ভুলে যাওয়া দিল্লির জন্য আত্মঘাতী হতে পারে। প্রশ্ন উঠেছে আরও একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে। বাংলাদেশের প্রভাবশালী কিছু মিডিয়া ও ইউটিউব চ্যানেলগুলোতে দাবি করা হচ্ছে ভারত নাকি হাসিনাকে দুটি প্রস্তাব দিয়েছে, হয় রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে হবে, না হয় কাতারে চলে যেতে হবে। কিন্তু বাস্তবতার জমিন কি সত্যিই এত সহজ? কাতার বা মধ্যপ্রাচ্যের সঙ্গে হাসিনার রাজনৈতিক সম্পর্ক কখনোই তেমন উষ্ণ ছিল না। তাহলে কেন এই অপপ্রচার? ভারত কেনই বা তার হাতের সবচেয়ে বড় কার্ডটি অন্য দেশের কাছে হস্তান্তর করবে? দিল্লির অলিন্দে কান পাতলে শোনা যায় ভিন্ন কথা। ভারত হাসিনাকে হাতে রেখেই বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দর কষাকষি করতে চায়। ভিসা বন্ধ রাখা বা সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা সবই কি তবে একটি বড় দাবার চাল? পশ্চিমবঙ্গের বিজেপি নেতারাও কিন্তু অনুপ্রবেশ ইস্যুতে কঠোর হলেও হাসিনার আশ্রয়ের বিষয়ে ভারত সরকারের সিদ্ধান্তকে নিঃশর্ত সমর্থন দিয়েছেন। ভারতীয় সংসদীয় রাজনীতিতে সব দলই এই প্রশ্নে একমত। তাহলে কি বিদেশ সচিবের এই বিবেচনাধীন শব্দটি আসলে সময়ের অপচয় করার একটি কৌশল? দিল্লির সাউথ ব্লকের অলিন্দে যে নীরবতা এখন রাজত্ব করছে তার গভীরতা মেপে দেখা সাধারণ কোনো বিশ্লেষকের পক্ষে সম্ভব নয়। রাজনীতিতে পর্দার আড়ালের খেলা সবসময় রহস্যময়। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির প্রতিটি না বলা কথা আসলে এক একটি কূটনৈতিক ধাঁধা। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে যখন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে হাজারো গুঞ্জন, তখন ভারতের অবস্থান আসলে কি? ভারত কি সত্যি তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, নাকি দিল্লির রাজকীয় কোনো অতিথিশালায় তাকে আরও বড় কোনো রাজনৈতিক চালের অংশ হিসেবে রাখা হয়েছে? একজন অনুসন্ধানী সাংবাদিকের চোখে দেখলে বোঝা যায় হাসিনাকে ভারতের মাটিতে রাখা মানেই হলো ঢাকার বর্তমান প্রশাসনের ওপর এক অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখা। বাস্তবতা হলো ভারতের সংসদীয় রাজনীতিতে চরম মতভেদ থাকলেও শেখ হাসিনার আশ্রয়ের প্রশ্নে বিজেপি থেকে শুরু করে বিরোধী দলগুলো পর্যন্ত সবাই একমত। ভারতের সংসদে এই নির্দেশের পক্ষে যে অভূতপূর্ব ঐক্যমত্য দেখা গেছে তা পরিবর্তন করতে হলে সরকারকে আবারও সংসদের দ্বারস্থ হতে হবে, যা এই মুহূর্তে প্রায় অসম্ভব। তাই বিদেশ সচিবের নীরবতা আসলে কোনো অক্ষমতা নয়, বরং এটি একটি অত্যন্ত ঠান্ডা মাথার কূটনৈতিক কৌশল। তিনি বিবেচনাধীন বলে আসলে সময় কিনছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই কূটনৈতিক অচলাবস্থা কতদিন চলবে? ভারত কি অনন্তকাল হাসিনাকে এভাবে আগলে রাখবে, নাকি পর্দার আড়ালে ঢাকা ও দিল্লির মধ্যে কোনো অলিখিত সমঝোতা তৈরি হচ্ছে? বাংলাদেশের সাধারণ মানুষের ভিসা জটিলতা এবং সীমান্তে উত্তেজনার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার সঙ্গে কি হাসিনার অবস্থানের কোনো গোপন যোগসূত্র আছে? অনুসন্ধানী নজরে দেখলে বোঝা যায় ভারতের পররাষ্ট্র সচিবের এই রহস্যময় নীরবতা আসলে এক গভীর সংকটের বহিঃপ্রকাশ। একদিকে বাংলাদেশের সাথে হওয়া প্রত্যর্পণ চুক্তির আইনি বাধ্যবাধকতা, আর অন্যদিকে হাসিনার সাথে দীর্ঘদিনের ব্যক্তিগত মিত্রতা। এই দুই পাথরের চাপে পিষ্ট হচ্ছে দিল্লির নীতি। যদি ভারত তাকে ফিরিয়ে না দেয় তবে তা হবে আন্তর্জাতিক আইনের সরাসরি অবমাননা। বাংলাদেশের সাধারণ মানুষের মনে এই ধারণা বদ্ধমূল হচ্ছে যে ভারত অপরাধের বিচার নয়, বরং অপরাধীকে বাঁচাতেই বেশি আগ্রহী। না খেয়ে থাকেন তাও বর্ডারে কোনো ব্যবসা করেন না, ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাঁটাতারের বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। খালি ধৈর্য ধরে একটা বছর, খালি ধৈর্য ধরে একটা বছর ভারতের কোনো পণ্য ঢুকতে দিন না। যত আমাদের বর্ডার এলাকার মানুষ আছেন রাত দিন পাহারা দেন যাতে ইন্ডিয়া থেকে একটা জিনিসও না ঢোকে। কি হয়েছে? 10টা গরু দিতাম, এবারে ভাগে গরু দিব। ইন্ডিয়ান গরু দরকার নেই। আল্লাহ কি আমাকে বলছে যে না তোমাকে গোটা গরুই দিতে হবে? আমার যা আছে তাই দিয়ে দিব। ইন্ডিয়ান গরু নিয়েন না। দেখ, ইন্ডিয়ান গরু যদি আপনি না নেন, গরুর ঘাস খাওয়ার মতো ঘাস পাবেন না। ওদের আম, এটা আম আমাদের এখানে বিক্রি না করলে কোথায় বিক্রি করলো বলেন তো? আমের কোনো কোল্ড স্টোরেজ নেই। পেঁয়াজ আমাদের এখানে বিক্রি না করলে ওদের কোনো কোল্ড স্টোরেজ নাই পেঁয়াজ রাখার। পেঁয়াজটাতে পিসা পেস্ট করে বরফ করবে, সে সব ফ্যাসিলিটিও কলকাতার নাই। আদার নাই, রসুনের নাই।
তা আমার কাছে না দিলে কার কাছে দিবে? তখন আপনি বলেন শুভেন্দুকে, শুভেন্দু কাঁটাতারের বেড়া সরাও, না হলে আমি এগুলো কিছু নিব না। কলকাতার মানুষই এই শুভেন্দুই নিজের পার্টি চালাতে হবে না শুভেন্দুকে? দিল্লি টাকা দিবে? তাহলে এই আপনি যে পণ্যটা নিচ্ছেন ওখান থেকে চোরা কারবারির মাধ্যমে, সেই চোরা কারবারির টাকাটাই শুভেন্দুর পকেটে যাচ্ছে। সুতরাং চোরা কারবারিটা বন্ধ করেন। বিডিআর এর ভাইদেরকে বলবো, আজকে তাদের নাম বিএসএফ, ভুলে দেন না আপনার ভাইদেরকেই, বিজিবির ভাইদের, আপনাদের ভাইদেরকেই, উত্তরসূরিদেরকেই সেদিন ইন্ডিয়া এসে হত্যা করে গেছে। সেই রক্ত এখন আপনাদের মধ্যে আছে। এই রক্তের বদলা নিতে শেখেন। সেই জন্যে ওই চোরা কারবারির টাকা দিলে টাকা নিয়েন না। একটা মশা মাছি পর্যন্ত বর্ডারের এপার আসতে দিয়েন না। আর একটা মানুষ যেটা মারা যায়, আপনি এই দেশকে ভালোবাসেন না? বিজিবি, আপনি এই দেশের সন্তান না? আপনার লাগে না যে আপনার সন্তানকে মেরে ফেলে দিচ্ছে পাখির মতো? সো আপনার বন্দুক আপনাকে কেন দেওয়া হয়েছে? আপনাকে বন্দুক কি কারণে দেওয়া হয়েছে? সো আপনার জবাবটা হবে গুলি না, আপনার জবাব হবে যাতে ওই বর্ডার থেকে একটা জিনিস এপারে না আসে। বাংলাদেশের যে কোম্পানি ইন্ডিয়ার সাথে ব্যবসা করে সে কোম্পানিকে বয়কট করার ডাক দেওয়া হবে। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে যারা ইন্ডিয়ার সাথে সম্পর্কিত আছে, যারা ইন্ডিয়া থেকে জিনিসপাতি নিয়ে এসে এদেশের মার্কেটকে ইন্ডিয়ার মার্কেটে পরিণত করছে, সেই সব ব্যবসায়িকদেরকে, হাতে গোনা কয়েকজন ব্যবসায়িক, তাদেরকে বয়কট করা হোক। রূপপুর, আমি যে এখন আপনার সাথে কথা বলছি, অ্যাজ অফ টুডে ওখানে 161 জন ওই ইন্ডিয়ান মাদারচোদরা ওখানে এখনো কাজ করে। আপনারা কি জানেন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কতটা টাচি, কতটা ভালনারেবল, কতটা সিকিউরিটি কনসার্ন এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা অনুমানও করতে পারেন। আপনারা শুনছেন ইউক্রেনের যে পাওয়ার প্লান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট লিক হয়েছিল, আপনারা কি জানেন কয়েক মাইল এরিয়া নিয়ে গত 30-35 বছর, 40 বছর ওই এরিয়ার চারপাশে কোনো মানুষ যাওয়া তো দূরে থাক, পশু পাখি পর্যন্ত বিকলাঙ্গ হইয়া আজকেরও জন্মায়। আজকের পর্যন্ত বিকলাঙ্গ হইয়া ওই এরিয়া পশু পাখি জন্মায়। ইউক্রেনে যে নিউক্লিয়ার লিক হয়েছিল, আচ্ছা তাহলে বাংলাদেশের মতো জায়গায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্লান্ট ওখানে তৈরি করা হয়েছে, গড ফরবিড ওখানে যদি লিক হয়, ওইখানে যদি কোনো প্রকার ষড়যন্ত্র হয়, ওইখানে যদি জাহান্নাম হয়, পুরো বাংলাদেশের অর্ধেক জাহান্নাম হয়ে যাবে। আমার কত দেশবাসী মারা যাবে, আমার কত দেশবাসী গৃহহীন হবে, আমার কত দেশবাসী বিকলাঙ্গ হবে, আমার কত ভাই বোন, মা বাবা চাচা জাহান্নামে যাবে। আমি এটা চিন্তা করতে ভয় পাই, চিন্তা করতে ভয় পাই। শুধু দর্শক শ্রোতা, আপনি কি জানেন সেই পাওয়ার প্লান্টে র একটা এন্টিটি তৈরি করছে ওই পাওয়ার প্লান্টে ঢোকার জন্য, এবং হাসিনা শেখ 2018 সালে তাদেরকে পারমিট করছে, তাদেরকে সাবকন্ট্রাক্ট দিছে ওইখানে ঢোকার জন্য। আমি আপনাদেরকে মিথ্যা বলছি না, বাস্তবতা এই। বলছে ইন্ডিয়ান কোম্পানি টু জয়েন বাংলাদেশ নিউক্লিয়ার প্রজেক্ট অ্যাজ সাবকন্ট্রাক্টর। আর্টিকেলটা লিখছে ডেভিড ডালটন, লিখছে 13 জুলাই 2018-তে। এই যে ইন্ডিয়ান কোম্পানিজ, এরা কারা জানেন? নাম কাওয়াস ইন্ডিয়ান কোম্পানি, সব রয়ের অপারেটিভ, রয়ের ইঞ্জিনিয়ার, রয়ের কন্ট্রাক্টর, রয়ের বায়োলজিস্ট, কেমিস্ট, তাদেরকে ওইখানে ঢুকাইছে। আমাদের দেশটা বাঁচবে কি করে রে ভাই? এটার অনেকে আমারে বলেন যে ভাই আপনি গালি দেন, ভাই আমাদের দেশটা বাঁচবে কি করে আমাকে একটু বলেন, আমারে আপনারা একটু বলেন কেমনে এই জিনিসগুলো ওখানে ঢুকবে, আমার একটু বলেন। আমি আকাশ থেকে পড়ি রে ভাই, কি কইরা এই নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে ভারতের কোম্পানিকে, রকে ওখানে ঢুকায়, আপনারা আমাকে একটু বলেন। হ্যাঁ, আমি একটু আগে বললাম আল্লাহ না করুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, এই অ্যাক্সিডেন্টটা কারা ঘটাবে? ভারত ঘটাবে। কারণ কেন ঘটাবে? আমাকে যারা গালি দিচ্ছেন তাদেরকে বলছি, কারা এই অ্যাক্সিডেন্টটা ঘটাবে? ভারতীয়রা ঘটাবে। কেন ঘটাবে? এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি চালু হয়, ভারত ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভারত থেকে ক্যাপাসিটি চার্জ দিয়ে আদানির কাছ থেকে বিদ্যুৎ আনে, প্রদানির কাছ থেকে বিদ্যুৎ আনে, মাদানির কাছ থেকে বিদ্যুৎ আনে, তাদের ব্যবসা জাহান্নামে যাবে। আপনারা কি মনে হয় ভারত $100 মিলিয়ন প্রতি বছরে লস দিয়ে বাংলাদেশের উপকার চায়? এই যে আমারে যারা গালাগালি করছে, এইখানে কমেন্টের ভিতরে দেখেন যারা গালি দিচ্ছে, আপনারা কি জানেন এরা সব ভারতীয় কুত্তার বাচ্চা?
এবং এই ভারতীয় কুত্তার বাচ্চারা দেখে খাইছে তো মিল্টন তো সব জায়গায় আপ দিচ্ছে। আপনারা হাসিনারে নিয়ে গুণগান করেন, আপনারা তারেকরে নিয়ে গুণগান করেন। দেখেন এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইন্ডিয়ানদেরকে সাব কন্ট্রাক্টর হিসাবে ঢোকানো হয়েছে, যেখানে এই আর্টিকেলে বিভিন্ন জায়গায় বলা আছে 161 জন না 62 জন কুত্তার বাচ্চা মাদার চোদ সনাতনী ইন্ডিয়ান ওখানে ঢুকছে। এখন ওখানে ঢুকা যদি একটা অ্যাক্সিডেন্ট করাবে, তারা ঢুকেছে এই জন্য করে, আলটিমেটলি কি হবে? বাংলাদেশের মানব জাতির ইতিহাসে কি প্রলয়ঙ্করী ধ্বংসযজ্ঞ রূপরে হবে, বাংলাদেশে হবে, পৃথিবীর ইতিহাসে এটা তখন লেখা হবে। এবং এর জন্য দায়ীকে সুনকি মাগি হাসিনা, আওয়ামী লীগ এবং বর্তমানের সরকার তারেক রহমান, শাওয়া, আমির খচ্চর এরা। কারণ রূপপুর, আমি যে এখন আপনার সাথে কথা বলছি, এজ অফ টুডে ওখানে 161 জন ওই ইন্ডিয়ান মাদার চোদরা ওখানে এখনো কাজ করে। ওখানে যদি এখনো আজকেরও আমি আপনাদের সাথে কথা বলছি, এখনো ওখানে এতজন ইন্ডিয়ান কাজ করে, আপনি কি মনে করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন সেফ? ভাইরে, আমি যদি রাজনৈতিক স্বার্থ দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি, রাজনীতি করি, অনলাইন অ্যাক্টিভিস্ট হই এবং এগুলো নিয়ে তাদেরকে অ্যাওয়্যার না করি, তাহলে আমি কি করলাম? ভণ্ডামি করলাম, আমরা জাহান্নামী কাজ করলাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যদি একটা লিক হয় বা অ্যাক্সিডেন্ট হয়, আমার কথাটা আপনারা লিখে রাখেন, অর্ধেক বাংলাদেশ জাহান্নাম হবে, ওটা জাহান্নামে পরিণত হবে। এবং এর জন্য পুরোপুরি দায়ী থাকবে আওয়ামী লীগ এবং হাসিনা, এবং 100% দায়ী থাকবে ভারত এবং বাংলাদেশের 90% জঙ্গি সনাতনীরা। বিএনপি আসল রূপ পুরো জাতির সামনে প্রমাণ করতে পেরেছে জামাত শিবির। এটা জামাতের সফলতা এবং বিএনপির ব্যর্থতা যে বিএনপি তাদের আসল রূপ গোপন করতে পারলো না, আড়াল করতে পারলো না। দর্শক, বিএনপি হচ্ছে জুলাইয়ের সাথে প্রতারণাকারী দল। বিএনপি জুলাইকে অস্বীকার করছে। হ্যাঁ, বিএনপি জুলাইয়ের পক্ষের শক্তি, নট নেতৃত্ব দানকারী শক্তি। জুলাইয়ের পক্ষে ছিল, আওয়ামী লীগ পতনের পক্ষে ছিল, দ্যাটস রাইট। এবং কিন্তু এরা বিশ্বাসঘাতকতা করছে। আমি জাস্ট দুইটা বিষয় স্মরণ করিয়ে দিই। তারেক রহমান 7 আগস্ট লন্ডন থেকে বললেন যে দ্বিতীয় স্বাধীনতা, বাংলাদেশটা আবার স্বাধীন হয়েছে। কিন্তু পরবর্তীতে তার লোকজনের মাধ্যমে ক্রমাগত বলিয়েছেন একটা পর্যায়ে এসে যে না, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই। জুলাইয়ের সাথে বিএনপি বিশ্বাসঘাতকতা শুরু ওখান থেকে। সালাউদ্দিন আহমেদ দেশে এসে বলেছেন দ্বিতীয় স্বাধীনতা এই সেই বিরাট কিছু, আমি নতুন জীবন পেয়েছি এই জুলাইয়ের কারণে। পরবর্তীতে সেই সালাউদ্দিন আহমেদ বলছেন যে জুলাই এটা বাকি, জুলাই তো আবেগ, এটা কোনো আইনি ভিত্তি থাকতে পারে না। প্রতারণা, বেইমানি কত প্রকার কি দেখছেন। রুহুল কবির রিজভী জেল থেকে বেরিয়ে কান্নাকাটি করতে করতে বলেছেন আমাদের এই মাসুম বাচ্চারা আমাদেরকে বাঁচিয়েছে, এই সেই নানান কিছু। কিন্তু তারপরে এসে সেই মাসুম বাচ্চাদের গালাগালি শুরু করলেন এবং মাসুম বাচ্চাদের কোনো ক্রেডিট দিতে চান না। বলা শুরু করলেন, কি বলা শুরু করলেন? এবার আসি আন্দালিব রহমান পাত্রের পক্ষ। আন্দালিব রহমান পাত্র কিন্তু জেলে গিয়েছিলেন। তিনি জেল থেকে বের হয়ে গিয়ে স্পষ্ট বলেছেন যে আমরা 17 বছর আন্দোলন করে যা পারিনি, আমাদের এই ছেলেমেয়েরা সেটা করে দেখিয়েছে। আর এখন সে আন্দালিব রহমান পাত্র রূপে বিএনপির দালাল, তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন যে আরে আমরাই তো সব করেছি, এটা তো ওই 300 রান আমরা করেছি, আপনার শেষে একটু কি করেছেন ওটা তেমন কিছু না। এবং এরকম জুলাই আমরা অনেকবার করেছি, অনেকবার দেখেছি 17 বছর। অথচ তিনি জেল থেকে বের হয়ে স্পষ্ট বলেছিলেন যে আমরা পারিনি, বিএনপি জামাত বড় বড় দল পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। এখন বলছে না আমরাই করেছি, তোমরা কিছু না। এটা হচ্ছে বিএনপি আসল রূপ। তো একসময় বিএনপি যথেষ্ট আবেগ ছিল জুলাইয়ের প্রতি, কিন্তু পরবর্তীতে জুলাইয়ের সাথে তারা বিশ্বাসঘাতকতা করা শুরু করছে। এখন এই যে বিশ্বাসঘাতকতা উপরে উপরে কিন্তু বলছে যে না আমরা জুলাই সনদের পক্ষে, জুলাই সনদ সাইন করেছে, জুলাই ঘোষণাপত্রে সাইন করেছে, সবকিছু আগে আগে। কিন্তু বাস্তবে তারা 72 সংবিধানের পক্ষে, জুলাই সনদের বিরুদ্ধে এবং পুরনো সেটেলমেন্টের পক্ষে। উপরে উপরে বলেছে আমরাই সংস্কারের পক্ষে, আসলে তারা মোটের সংস্কারের পক্ষে নয়। তো এই যে বাস্তবতাটা, এই যে বিষয়টা, এটা জামাত জাতিকে বোঝাতে সক্ষম হয়েছে। বিএনপি যে বলছে যে আমরা সংস্কারের পক্ষে, এটা মিথ্যা কথা, বিএনপি সংস্কারের বিরুদ্ধে। বিএনপি যে বলছে যে তারা জুলাইয়ের পক্ষে, আসলে তারা জুলাইয়ের চেতনার বিরুদ্ধে, তারা ভারতীয় চেতনার পক্ষে। তো দর্শক, এভাবে বিএনপির যে প্রতারণা, এমনকি জুলাই সনদ বাস্তবায়ন করবে বললেও আসলে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে মনে হচ্ছে না। তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলছে, অথচ বাস্তবায়ন করার কোনো আলামত আমরা লক্ষ্য করছি না। তারা প্রতারণা করছে, জাতিকে বোকা বানাচ্ছে। তো বিএনপির প্রতারণার যে রূপ, এটা স্পষ্টভাবে জামাত শিবির জাতিকে বোঝাতে পেরেছে। এটা হচ্ছে জামাতের একটা সফলতা। মানুষ বিশ্বাস করে যে বিএনপি বিশ্বাসঘাতক, বিএনপি প্রতারক। বিএনপি যে কথা দিয়ে কথা রাখেনি, বিএনপি নির্বাচন আগে বলেছে একটা, এখন যে বলছে আরেকটা, এটা সমস্ত জনগণকে জামাত বিশ্বাস করতে পেরেছে। যেমন গণভোটে তারেক রহমান বলেছেন যে গণভোটে হাত দিবেন, অথচ এখন এসে বলছে যে গণভোটের প্রশ্নমালা ছিল প্রতারণামূলক, অস্পষ্ট। গণভোট জিনিসটাই একটা প্রতারণা।
জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল, মানতে বাধ্য ছিলাম, নানান কিছু কিন্তু বলেছেন। কিন্তু তখন থেকেই যেভাবে আপনার গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তাহলে এগুলো যে প্রতারণা, গণভোটের বিরুদ্ধে বলা, গণভোটের প্রশ্নমালার বিরুদ্ধে বলা, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, জুলাই সনদ একটা প্রতারণা, বেআইনি, নানান কিছু স্পষ্ট বলছে। এই যে বিএনপির প্রতারণা, এটা জামাত জাতিকে বুঝাতে এবং জাতির সামনে প্রমাণ করতে সক্ষম হয়েছে, আর বিএনপি সেটা আড়াল করতে ব্যর্থ হয়েছে। জামাত ইসলামী নেতা জনাব সেলিমউদ্দিন বলেছেন, জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধিতায় লিপ্ত হয়েছে। হ্যাঁ, কখনো সেলিমউদ্দিন, কখনো ডাক্তার শফিকুর রহমান, কখনো এটি মাজহারুল ইসলাম, কখনো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তখন নুরুল ইসলাম বুলবুল, এরা সবাই জাতিকে বোঝাচ্ছেন স্পষ্টভাবে যে বিএনপি জুলাই সনদ নিয়ে গণবিরোধিতায় লিপ্ত। বিএনপি গণভোটের রায়কে উল্টে দিতে যাচ্ছে, গণভোটের রায়কে প্রত্যাখ্যান করছে, গণভোটের সাথে বিএনপি বেইমানি করছে। এটা এখন বিএনপি পুরো জাতিকে বোঝাচ্ছে, জামাত জাতিকে বোঝাচ্ছে। আর বিএনপি যে পাল্টা ন্যারেটিভ নেওয়ার চেষ্টা করছে, ওটা কেউ বিশ্বাস করছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো খবর নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।